সালটা ছিল 1980 সালের দিকে। আমি সদ্য বিএ পাশ করে ডাক অফিসে নতুন চাকরি পাই। ডাক অধিদপ্তর থেকে আমায় খবর দেয়া হয় দেখা করার জন্য। অভিনন্দন তপু সাহেব, পোস্টমাস্টার পদের জন্য আপনাকে সিলেক্ট করা হয়েছে। নতুন পোস্টমাস্টার হিসেবে যোগদানের জন্য আপনাকে নিয়োগ দেওয়া হলো। নতুন কর্মজীবনে আপনাকে স্বাগতম। আপনার পোস্টিং দেওয়া হয়েছে রথের ডাঙ্গা ডাক অফিসে। আপনি আগামী সপ্তাহ থেকে ডিউটি শুরু করুন। পরের সপ্তাহে আমি ট্রেনে করে রথের ডাঙ্গার উদ্দেশ্যে রওনা দেই। নতুন চাকুরিতে যোগদান করেছি, তাই অনুভূতিটা ছিল একদম অন্যরকম। আর পোস্টমাস্টার পদটা আমার পছন্দের একটা পদ। অনেক কিছু ভাবতে ভাবতে আমি ট্রেনেই ঘুমিয়ে পড়ি। ঘুম যখন ভাঙলো তখন ট্রেনটা আমাদের রথের ডাঙ্গা স্টেশনে পৌঁছে গিয়েছে। আমি ট্রেন থেকে নেমে সিএনজি স্ট্যান্ডের দিকে হাঁটতে থাকি। সিএনজি স্ট্যান্ড থেকে একটা সিএনজি নিয়ে ঠিক করা বাসার দিকে যেতে থাকি। রাস্তায় যেতে যেতে একটা বিষয় খেয়াল করলাম, রাস্তাঘাটগুলো কেমন অদ্ভুত উড়ে। বাড়িঘর তেমন একটা নেই। রাতের বেলা লোকজন কেমন করে এসব রাস্তা দিয়ে চলাচল করে সেটাই ভাবছিলাম। এদিকের এলাকাগুলো একদম মফস্বল, আধুনিকতার কোনো ছোঁয়াই লাগেনি। সিএনজি ড্রাইভারকে যে ঠিকানা বলেছিলাম, তিনি ঠিকঠাক সেই ঠিকানায় পৌঁছে দেয় আমায়। পোস্ট অফিস থেকে মোটামুটি একটু দূরে একটা ভাঙ্গাচোরা ঘরে আমার থাকার ব্যবস্থা করা হয় অফিস থেকে। আর তাছাড়া গ্রামে তেমন ভালো পরিবেশ ছিল না থাকার জন্য, তাই বাধ্য হয়ে সেই জরাজীর্ণ ঘরটিতেই থাকতে হলো। যাক বাবা, থাকার মতো একটা জায়গা তো হলো। এখন শুধু খাবার একটু ব্যবস্থা করলেই বাঁচি। সেদিন রুমটা গোছগাছ করে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি আমি। পরের দিন সকালবেলা অফিসের উদ্দেশ্যে সাইকেলটা নিয়ে বের হই। গ্রামের ভিতর দিয়ে মেঠো পথটা ধরে সাইকেল চালিয়ে যেতে থাকি আমি। গ্রামীণ জীবন আমার ভালোই লাগে। অফিসে গিয়ে নামতেই এক মধ্যবয়সী ব্যক্তি আমার কাছে এগিয়ে এলো। আগে আপনি বুঝি আমাদের নতুন পোস্টমাস্টার বাবু? হ্যাঁ, আমি নতুন পোস্টমাস্টার। আপনি? আজ্ঞে বাবু, আমি এখানকার পিয়ন। আমার নাম হারু। আপনার যা কিছু লাগবে আমাকে বললেই হবে। আমি হারুদার সাথে কথা বলা শেষ করে অফিসের কাগজপত্রগুলো ঠিক করি। অফিসের কাজকর্ম শেষ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। হারুদা, ও হারুদা। আজ্ঞে বাবু। সন্ধে হয়ে এলো। আমার কাজ আজকে শেষ। আমি বাসা চললাম। কাল দেখা হবে। আজ্ঞে বাবু, যান তাহলে। তবে একটু দেখে শুনে যাবেন বাবু। উলুখাগড়ার মাঠে যে শ্মশান ঘাটটা আছে ওখানটা একটু দেখে শুনে যাবেন। নতুন জায়গা, কখন কি বিপদ হয় বলা তো যায় না। হারুদার সঙ্গে কথা শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিই আমি। সাইকেলটা চালিয়ে গ্রামের রাস্তায় ঘুরতে ঘুরতে বাসা যেতে খুব একটা খারাপ লাগে না। সাইকেলের লাইটটা জ্বালিয়ে ঘুটঘুটে অন্ধকারের মধ্যেই যেতে থাকি আমি। রাস্তার দুপাশে কলা গাছের সারি ও বাঁশের ঝোপঝাড় রাস্তাটাকে কেমন ভুতুড়ে বানিয়ে দিয়েছে। কলা গাছের সারি আর বাঁশের ঝোপগুলো পেরিয়ে যেতেই ছোট্ট একটা চায়ের দোকান চোখে পড়ল। সাইকেলটা সেখানে থামিয়ে নেমে পড়ি আমি। এক কাপ চা খেয়ে নেওয়া যাক। সাইকেল থেকে নামতেই
দোকানি আমার দিকে কেমন একটু অবাক চোখে তাকালো। এক কাপ চা নিয়ে খেতে খেতে দোকানিকে জিজ্ঞাসা করলাম, দাদা, রাতের বেলা এই পথে কোনো সমস্যা হয়? গ্রামে নতুন বুঝি? হ্যাঁ, আমি পোস্ট অফিসে নতুন জয়েন করেছি। কোথায় থাকেন? এই তো সামনেই তালতলি গ্রামে। ও, তাহলে তো রোজ এ পথেই আসতে হবে। হ্যাঁ। সমস্যা হয় মাঝে মধ্যে। ওই যে ফাঁকা প্রান্তর দেখা যায়, ওটা উলুখাগড়ার মাঠ। ওর পাশেই শ্মশান ঘাট। লোকে বলে ওখানটায় অস্বাভাবিক কিছু ভৌতিক ঘটনা ঘটে। একাই তো যাবেন, একটু চোখ কান খোলা রেখে যাবেন মশাই। আমি আর কথা না বাড়িয়ে চায়ের টাকাটা দিয়ে পথ চলতে থাকি। আর ভৌতিক বিষয়গুলো আমি তেমন একটা বিশ্বাস করি না, বিধায় কথাগুলো গুরুত্ব না দিয়ে সাইকেলটা চালিয়ে আসতে থাকি। বিকেল থেকে আকাশটা একটু মেঘলা, বৃষ্টি আসার সম্ভাবনা আছে। শুধু মাঝে মধ্যে বিজলি চমকাচ্ছিল। আমার সাইকেলটা উলুখাগড়া মাঠের শেষ প্রান্তে আসতেই সাইকেলের লাইটটা হঠাৎ বন্ধ হয়ে গেল। দূর, এটার আবার কি হলো? লাইটটা কাটার আর সময় পেল না। অন্ধকারেই লাইটটা ঠিক করার চেষ্টা করলাম, কিন্তু কাজ হলো না। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছিল। সেই আলোয় আমি সাইকেলটা নিয়ে হাঁটতে থাকি। এই ফাঁকা প্রান্তরে আবার কিসের আগুন? শ্মশান ঘাটের আগুন নয় তো? একটু এগোতেই বিষয়টা পরিষ্কার হয়ে যায় আমার কাছে। যেটা ধারণা করেছিলাম সেটাই সত্যি, এটা চিতার আগুন। সদ্য কোনো মৃত ব্যক্তিকে চিতায় পুড়িয়ে সবাই কিছুক্ষণ আগে হয়তো চলে গেছে, কিন্তু চিতাটা জ্বলছিল। এটা দেখে আমার শরীরের লোমগুলো কেন জানি দাঁড়িয়ে গেল। বুকটা একটা অজানা ভয়ে কেঁপে উঠল। আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। বোগার মতো তাকিয়েছিলাম চিতাটার দিকে। কিছুক্ষণ আগে এখানেই একটা মৃত মানুষকে পোড়ানো হয়েছে, ছাইগুলো পড়ে আছে। চিতায় একটু আগুন এখনো নেভেনি। চিতার পাশে একটা মাটির ঘট পড়ে আছে, কিছু আমের পাতা, আর চিতার উপর একটা সাদা কাপড়ের টুকরো টাঙানো। চারিদিকটা কেমন নিস্তব্ধ, কোনো কিছুর শব্দ নেই, শুধু খড়ি পোড়ার শব্দ ভেসে আসছিল। সব মিলে একটা ভয়ঙ্কর আর ভুতুড়ে পরিবেশ তৈরি হয়েছিল। এসব দেখে আমার শরীর হিম হয়ে আসছিল, পা দুটো আর চলছিল না। কেউ যেন আমায় পিছন থেকে টেনে ধরেছে। আমি কি স্বপ্ন দেখছি, নাকি সত্যি শ্মশান ঘাটের মাঝে দাঁড়িয়ে আছি, সেটা আন্দাজ করতে পারছিলাম না আমি। এমন সময় বিদ্যুৎ চমকালো। আমি খেয়াল করলাম চিতার পাশে বিশাল আকৃতির সাদা ধবধবে একটা কিছু দাঁড়িয়ে আছে। বিদ্যুতের ঝলকানিতে ভালো করে দেখলাম অস্বাভাবিক চেহারার একটা ধবধবে সাদা ভয়ঙ্কর শরীর দাঁড়িয়ে আছে, যেটার বর্ণনা দেওয়া সম্ভব নয়। ওটা দেখে আমি সেখানেই জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরে যখন দেখলাম, তখন আমি আমার রুমে শুয়েছিলাম। হয়তো কেউ আমায় বাঁচিয়ে নিয়ে এসেছিল। গল্পটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।